ভাব ভালোবাসা, প্রেম প্রীতি হোক বা ঝামেলা ঝগড়াঝাটি গন্ডগোল যুদ্ধ হোক, অর্থাৎ এক কথায় দলাদলির ব্যাপারে পশ্চিমের কনসেপ্ট সবসময় পূর্বের কনসেপ্টের থেকে আলাদা। অর্থাৎ উদাহরণ দিয়ে যদি বলি যে ধরা যাক তুমি আর আমি বন্ধু, তুমি আমি ও সে বন্ধু। এখন তোমার বাড়িতে আক্রমণ হলে সে আক্রমণ আমি মনে করব যে আমার বাড়িতেও হয়েছে, আর তার বাড়িতে চুরি হয়ে গেলে আমরা দুজনে মনে করব আমি আর তুমি যে আমাদের সকলের বাড়ি থেকে চুরি হয়ে গেছে। এই যে ধারণা, এই ধারণা কেবলমাত্র কিন্তু পশ্চিমী দেশগুলো তৈরি করা এবং পশ্চিমী দেশগুলোর অভ্যাস করা একটা ধারণা। পূর্বের দেশগুলোতে কিন্তু এই ধারণা নেই। সে আমাদের ভারতবর্ষ বা উপমহাদেশ হোক, কিংবা যদি আমি এশিয়ার দক্ষিণ পূর্বের ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব নেই। এমনকি মধ্যপ্রাচ্যের গাজী স্পিরিট বা ইসলামিক ব্রাদারহুড দ্বারা অনুপ্রাণিত যেসব রাষ্ট্র আছে তাদের মধ্যেও নেই। আফ্রিকাতেও নেই, অস্ট্রেলিয়া তো এটা সিঙ্গেল, তাতেও নেই। এটা কেবলমাত্র পশ্চিমী বিশ্বের একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য জিওপলিটিক্সকে ভীষণভাবে প্রভাবিত করে, যে বৈশিষ্ট্য একটা দল তৈরি করে বাকি সকলের মধ্যে থেকে এবং সেই দলটাকে শক্তিশালী বানিয়ে ফেলে এমন জায়গায় যে তারা বাকিদের ওপর প্রভুত্ব বিস্তার করতে পারে। এক জায়গায় অনেক মানুষ রয়েছে, সেখানে একটা এমন গোষ্ঠী রয়েছে যারা পরস্পরের সাথে ভীষণভাবে সংযুক্ত, পরস্পরের সাথে গ্রন্থিযুক্ত, বাকিরা সেখানটায় ছন্ন ছাড়া। স্বাভাবিক, সেই গোষ্ঠীটা, সেই গ্রুপটা ওপরে উঠে যাবে, পাওয়ার দেখানো শুরু করবে, যেটা এতদিন হয়ে এসছিল, বা যেটা সবচেয়ে বড় টুল, সবচেয়ে বড় এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো ঠিক সেরকম একটা পশ্চিমী দলাদলির বন্ধুত্বের ধারণা থেকে তৈরি হওয়া একটা দল, একটা গ্রুপ। এখন ন্যাটো একটা দুটো তিনটে চারটে দেশ না, খুব স্পেসিফিক ইউরোপের 30টা এবং আমেরিকার দুটো দেশ নিয়ে তৈরি, অর্থাৎ 32টা দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অবস্থায় অনেক রক্তক্ষয়, অনেক সংগ্রাম এবং জীবন্যাসের পরে একত্রিত হওয়ার একটা ধারণায় তৈরি হয়েছিল ওই ন্যাটো। যে ন্যাটো মিশন ছিল, তার আর্টিকেল 5-এর মধ্যে দিয়ে বলা হচ্ছে যে সেই ন্যাটো সংযুক্ত বা ন্যাটোর কোনো সদস্যের, একজন সদস্যের ওপরে বহিরাক্রমণ ঘটলে, বাইরে থেকে অন্য কোনো দেশ আক্রমণ ঘটলে, আর্টিকেল 5 বলছে যে ন্যাটো তার সমগ্র সদস্যরা এটাই ভাববে যে সেই আক্রমণ তাদের দেশেও হয়েছে। শুধু ন্যাটো তৈরির কনসেপ্টটা দেখো, দেখো দল অনেক রকমের হয়, পাশাপাশি থাকার জন্য যেমন আমাদের সার্ক কান্ট্রি, বিমস্টেক কান্ট্রি, একই কন্টিনেন্টের মধ্যে থাকার জন্য আসিয়ান তৈরি হয়, কিছু স্পেশাল ইন্টারেস্টের জন্য ব্রিক্স তৈরি হতে পারে, অয়েল প্রডিউস হয় বলে অয়েল প্রডিউসিং কোম্পানিগুলোর বা কান্ট্রিগুলোর জন্য একটা আলাদা গ্রুপ হতে পারে। এগুলোর একটা স্পেসিফিক ইউনিটি রয়েছে, জিওগ্রাফিক্যাল একটা রিলেশনশিপ রয়েছে। বাট ন্যাটোর এই সমস্ত কিছু ধারণার বাইরে মানুষের তৈরি একটা সংঘাত তত্ত্ব বা একটা সিকিউরিটি মেরিট যুক্ত, যে একটা একটা কমিউনিটি সিকিউরিটি, একটা কালেকটিভ সিকিউরিটি সেন্স। বাইরের আক্রমণ হলে আমরা সকলে মিলে সেটাই প্রতিহত করব, এইটা ছিল ন্যাটো। এখন সেই ন্যাটোর মধ্যে জল ঢোকা শুরু করেছে,
যেমন সবকিছু শুরু আছে তেমনি শেষ আছে। সৃষ্টি হলে বিনাশ হবে, তেমনি ন্যাটোরও সৃষ্টি হলে বিনাশ থাকবে। ন্যাটোর মধ্যেও চোরা বালি ভর্তি হয়ে গেছে। আজকে সেই কি জল ঢুকেছে, কি চোরাবালি ভরে গেছে, ন্যাটোর আজকের কি অবস্থা, ন্যাটো আগামী কালকের জন্য একটা বিরাট রকমের প্রশ্নচিহ্ন সামনে দাঁড়িয়ে আছে তার অস্তিত্বের পরিপ্রেক্ষিতে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব নাটো ভার্সেস নাটো ক্লাসে। ওকে, সো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেমন বললাম, একটা কালেকটিভ সিকিউরিটি সেন্সের ওপরে দাঁড়িয়ে তৈরি হয়েছিল 1949 নাগাদ। সেই নাটো অবভিয়াসলি যুদ্ধ করে যুদ্ধক্লান্ত ইউরোপ একটু ক্লান্ত হয়ে গেছে, আর যুদ্ধ করিয়ে যুদ্ধের মধ্যে দিয়ে অস্ত্র বেচে অস্ত্র বিক্রি করে আমেরিকা বেশ ধনবান লাভবান একটা বড় শক্তিশালী রাষ্ট্র তৈরি হয়ে গেছে। এইভাবে ন্যাটো তৈরি হয়েছে এই দেশগুলোকে নিয়ে। অবশ্যই তারা বাকি সমস্ত পৃথিবীর ওপরে প্রভাব বিস্তার করে ফেলেছে, প্রভাব বিস্তার করে চলে গেছে এতদিন। কিন্তু সমস্যা হয়েছে যে ন্যাটোর কোনো দেশ যদি ন্যাটোর কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ করে, বা ন্যাটোর কোনো দেশ বা সদস্য অন্য কোনো ন্যাটো সদস্যকে আতঙ্কিত করে, থ্রেট দেওয়া শুরু করে, দেখো বাইরের শত্রু আক্রমণ করলে তার জন্য ক্লজ রয়েছে এবং নিজেদের মধ্যে কোনো গন্ডগোল হবে না এটা ধরে নিয়ে গ্রুপ তৈরি হয়েছিল। তোমরা রিসেন্টলি কিছু মজার মজার ঘটনা দেখতে পাবে পেপার খুললে, ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে, ইউটিউব দেখলে, সেটা যে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট, সে ভারতের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলছে, খুব প্রশংসা করছে, পরস্পরকে একদম ভীষণ তেলাতেলি চলছে। ভারতের সাথে তো ডিল ফ্রান্সের হয়েই চলেছে, আগে থেকেই আছে। তার মধ্যে আবার জার্মানির সম্প্রতি প্রেসিডেন্ট এসে ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সাথে ঘুড়ি ওড়াচ্ছে, ওকে একসাথে আনন্দ করছে, কত রকম মজার মজার ছবি আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ ইউরোপিয়ান ইউনিয়নের এরকম প্রধান প্রধান বড় বড় দেশগুলোর কি এমন ঘটলো যে ভারতের সাথে এত ভাব ভালোবাসা মাখামাখি? আর এখানে আবার জিও পলিটিক্সে ভাব ভালোবাসা মাখামাখি যতটা সত্যি সত্যি করে তার চেয়ে বেশি দেখানোও চলে। কেসটা কি? আমরা ন্যাটোর সমস্যার সাথে কি এটা অ্যাড করতে পারি? আমরা ন্যাটোর সমস্যার সাথে এটাকে অ্যাড করব এবং এই টপিকে আমরা ন্যাটো ভার্সেস ন্যাটো ক্লাসটা পড়ব। ইস্ট অ্যান্ড ওয়েস্ট যা আমরা দেখে নিয়েছি, ন্যাটোর ক্রিয়েশন অ্যান্ড মিশন, ক্রাইসিস ইন ইউরোপ, ক্রাইসিস অফ ইউরো, ডিলেমা ইন ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ব্রিক্স, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইন্ডিয়া। ওকে, তো ইস্ট ওয়েস্টের ডিফারেন্স আমরা একটু বুঝেছি। নাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শক্তিশালী আমেরিকা এবং ভেঙে যাওয়া, হতাশ হয়ে যাওয়া ইউরোপের ছোট 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 দেশগুলো মিলিয়ে তৈরি করা একটা কালেকটিভ সিকিউরিটি স্ট্রেংথ, একটা স্ট্র্যাটেজি। বিষয়টা হচ্ছে চলছিল বেশ এতদূর অবধি, যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে তখন ইউক্রেন কি ন্যাটোর মেম্বার? ইউক্রেন ন্যাটোর মেম্বার হতে চেয়েছে, তার অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু তার স্বীকৃতি হয়নি। এরকম নানা কিছু অ্যাম্বিগুয়াস স্টেটমেন্টের মাধ্যমে ইউক্রেনকে ন্যাটো কিন্তু ডাইরেক্টলি সাপোর্ট প্রোভাইড করেনি। কোনো ক্ল্যারিটি ছিল না ইউক্রেন ন্যাটোর মেম্বারশিপ নিয়ে। ততদিন অব্দি ঠিক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন একটা ন্যাটো মেম্বার আর একটা ন্যাটো মেম্বারকে থ্রেট দেওয়া শুরু করে। না, কোনো বহিরাক্রমণের গল্প না, যখন একটা ন্যাটো মেম্বার আর একটা ন্যাটো মেম্বারের বিরুদ্ধে দাঁড়ায়,
যখন একটা ন্যাটো মেম্বার আর একটা ন্যাটো মেম্বারকে বলে আমি তোমাকে অধিকার করব, গ্রাস করব, তোমাকে আমি খণ্ডন করব, খর্ব করব, সমস্যা তখন হয়। এটা ন্যাটোর সেই কুখ্যাত 5 নাম্বার ক্লজ দিয়ে বা ধারা দিয়ে সামলানো যাবে না, যে ন্যাটোর কোনো সদস্য আক্রান্ত হচ্ছে মানে পুরো ন্যাটোটাই আক্রান্ত হয়ে গেল, ন্যাটোর কোনো সদস্যের শত্রু মানে পুরোটা ন্যাটোর শত্রু। না, এটা চলবে না। তার কারণ সমস্যা শুরু হয়েছে ইউরোপে। ইউরোপে কিরকম সমস্যা শুরু হয়েছে? ইউরোপে এরকম সমস্যা শুরু হয়েছে যে ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে একটা গুড গুড, একটা ভাই ভাই, একটা পশ্চিম পশ্চিম ভাবটা ছিল, প্রেমটা ছিল, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের 2.0 অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে নষ্ট করে দিয়েছে। সেটাকে অনেকদিন ধরেই আমেরিকা নষ্ট করে দিয়ে চলেছিল, বাট ইউরোপ সেটাকে চোখ বন্ধ করেছে। যেরকম ছোট ছেলেরা চোখ বন্ধ করে দেখায় লুকোচুরি খেলা না, যে আমি দেখতে পাচ্ছি না মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, ইউরোপ ঠিক সেরকম চলছিল। ইউরোপের উপরে আমেরিকার ট্যারিফ চাপিয়েছিল, এরকম কোনো ব্যাপার না, আমরা ঠিক ম্যানেজ করে নেব। ইমানুয়েল ম্যাক্রোর উচ্চারণ করতে হয় কিভাবে, ফরাসি শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, উচ্চারণ করাটা খুব ফানি, উচ্চারণ করাটা খুব হাসির, সেটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে সাংবাদিক সম্মেলনে খিল্লি করে বেরিয়েছে ফরাসি উচ্চারণ, ফরাসি ইসলামের বৈশিষ্ট্যগুলো নিয়ে গায়ে মেখে নিয়েছে ইউরোপ। ও ঠিক আছে, ইটস ওকে, কিন্তু যেটা গায়ে মাখা যায়নি সেইটা কি আমরা একটু ডিসকাস করে নিই। আজকে বেসিক্যালি ইউরোপ আমেরিকার থেকে উদ্ভূত ক্রাইসিসের সামনাসামনি যেগুলো হচ্ছে সেগুলো ছোট করে একটু বলি। ট্যারিফ আমেরিকা চাপিয়েছে, ইউরোপ ইউ এই ট্যারিফ যুদ্ধটাই যেতে চাইছিল না, গায়ে মেখে নিয়েছিল। ইটস ওকে, ট্যারিফ যুদ্ধে গেলে ইউরোপের কিছু ক্ষতির সম্ভাবনা আছে, বাট এই ট্যারিফ যুদ্ধে না যাওয়ার ফলে, না যেতে চাইবার ফলে আমেরিকার যে দায়িত্ব, আমেরিকার যে আহ, যে আগ্রাসন, আমেরিকার যে পাগলপনা, সেটা কমেছে তা না। আমেরিকা অদ্ভুত অদ্ভুত শর্ত চাপিয়েছে, যে আমাদের মাল যখন আমরা রপ্তানি করব ইউরোপে বা ইউতে, তখন সেখানটায় তোমরা কোনো ট্যারিফ লাগাতে পারবে না, অর্থাৎ জিরো ট্যারিফ। অর্থাৎ যা দাম আমরা এখান থেকে তৈরি করব সেই দামেই তোমার ওখানে মাল বিক্রি হবে, এক্সট্রা কিছু তুমি ট্যারিফ লাগিয়ে সেটার দাম বাড়াতে পারো না, আমার প্রোডাক্টের কম্পিটিটিভনেস কমে যাবে। আবার তোমরা যদি কিছু মাল ইউরোপে আনো বিক্রি করো, অর্থাৎ যদি ইউ কিছু এক্সপোর্ট করে আমেরিকাতে, তখন আমরা কিন্তু 15% ট্যারিফ বসাবো, যাতে আমাদের বাজারে সেই আমাদের দেশীয় প্রোডাক্ট অর্থাৎ ইউএস এর প্রোডাক্টের কম্পিটিটিভনেস থাকে, তোমাদের মালে যেন আমেরিকার বাজারটা ভরে না যায়। ওকে, ঠিক আছে, চল। না, এখানেই শেষ না, লোকাল ট্রেনের চিরুনি বিক্রি গল্পের মতন। হ্যাঁ, ছাড়াও তোমরা ইউ থেকে আমেরিকাতে $600 বিলিয়ন এফডিআই এর মাধ্যমে ইনভেস্ট করতে হবে। শুধু আবদারখানা দেখো, $600 বিলিয়ন ইউরোপ থেকে আমেরিকায় গিয়ে ইনভেস্টেড হবে, আমেরিকার ছেলেমেয়েরা যাতে কাজকর্ম চাকরি পায়। কোম্পানি এখানেই শেষ করেনি, ট্রাম্প 2.0 বলছে যে ইন অ্যাডিশন টু দ্যাট আমেরিকার প্রচুর সেল পাওয়ার আছে, আমেরিকার প্রচুর তেল আছে, থাকবেই না বা কেন, পরের মাল যদি জব্দ করে নাও, তুমি কবজা করে নাও, নোংরা ভাবে যদি তুমি সেটাকে গিলে ফেলো, তোমার তো তেল থাকবেই। সেই তেল এবং গ্যাস যা আমেরিকার আছে, $750 বিলিয়ন সেই তেল এবং গ্যাস ইউকে কিনতে হবে আমেরিকার থেকে। আবদারের লেভেলটা দেখো তো, কেমন ভাবে আমেরিকার দ্বারা ইউ
প্রতারণা এবং শোষণের সামনাসামনি হচ্ছে। আর সেই চোখ বন্ধ করে দিয়ে বা বালতি দিয়ে মাথাটা মাথাটা বালতি দিয়ে চাপা দিয়ে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আমাকে দেখতে পাচ্ছে না জায়গাতে ইউরোপ আর নেই, ইউ আর নেই। দিস ইজ গেল ক্রাইসিস ইন ইউরোপ। আমরা বলবো ক্রাইসিস অফ ইউরোপ। কেননা ট্রেড ডেফিসিট যদি এইভাবে চলতে থাকে এবং ইউরো যদি ডলারের তুলনায় দুর্বল হতে থাকে, যা হয়ে চলছে, যা একটু একটু করে হচ্ছে, তাতে কিন্তু ইউরোপের বাজার থেকে ইউরোপের ছেলে মেয়েদের কাজ হারানোর সম্ভাবনা বেশি। যা গত 2 বছরে প্রায় 32 থেকে 35 হাজার ছেলে মেয়ে কাজ হারিয়েছে। এবং 32 থেকে 35 হাজার ছেলে মেয়ে কাজ হারিয়েছে আমাদের এখানটা শুনে খুব খুব নর্মাল লাগবে যে কেমন বা নাম্বার, বাট ইউরোপে যেখানটায় খুব স্পার্স পপুলারিটি, লোকজন খুব কম, ছোট ছোট দেশ সেখানে, এবং যেখানটায় এইচডিআইটা অত্যন্ত ভালো, সেখানটায় এতটা নাম্বারের কাজ হারানো, এটা কিন্তু একটা বড় ভয় এবং আগামী একটা আশঙ্কার সামনে দাঁড় করায়। সুতরাং ইউ এর ইউরো ডাউন হয়ে যাচ্ছে ভিসাভিস ডলার ইউএসডি, এটা কিন্তু ইউরোপের কাছে একটা ভীষণ সিদ্ধাঁড়ায় শিরশিরানি ধরিয়ে দেওয়ার বিষয়। বাট তাও চলছিল, তাও কোনোভাবে চালাতে পারা যায়, কিন্তু আর চলে না যখন ক্রাইসিস শুরু হয়ে যায়, যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায় এই ন্যাটোর মধ্যে। আমেরিকা এখানেই থেমে থাকেনি। আমেরিকা বলে দিয়েছে যে আমি গ্রিনল্যান্ড দখল নেব। গ্রিনল্যান্ড 1 লাখও লোক থাকে না সেখানটায়, অধিকাংশটাই বরফ, পোলার এর অংশ, কিন্তু খনিজ সম্পদ সেখানটায় অপার। ধারণা করা হচ্ছে আমেরিকা গ্রিনল্যান্ডকে খেতে চাইছে। গ্রিনল্যান্ড একটা, যেমন বললাম, খুব অল্প কয়েকটা লোক, মুষ্টিমেয় লোকের বসবাস করা একটা বিরাট ভূখণ্ড, একটা বিশাল জমি, যা আমেরিকা গ্রাস করতে চাইছে। বেসিক্যালি গ্রিনল্যান্ড একটা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের অধীনে। ডেনমার্ক একটা খুব উন্নতশীল, প্রগতিশীল কিন্তু ছোট্ট দেশ। ডেনমার্ক ওই নামে মাত্র কিছু স্পেসিফিক একটা দুটো টপিক বা অ্যাডমিনিস্ট্রেশনের একটা দুটো বলা যেতে পারে সাবজেক্টই গ্রিনমার্কের ওপরে সে ফলাও করে লাগিয়ে রেখেছে। আদারওয়াইজ বাকিটা কিন্তু গ্রিনল্যান্ডের বাকিটা কিন্তু গ্রিনল্যান্ডের লোকেরাই ডিসাইড করে গ্রিনল্যান্ডে কি হবে না হবে, অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ বাকি দিকগুলো গ্রিনল্যান্ডের লোকেরাই গ্রিনল্যান্ড চালায়। ডেনমার্ক সেখানে কিন্তু নজরদারি করে না, ডেনমার্ক খুব একটা ভেতরে ঢোকে না, চলছে চলো, তোমরা আমার আন্ডারে আছো, ব্যাস, ইটস ওকে। কিছু পররাষ্ট্রনীতি, কিছু যুদ্ধ, এইসব ব্যাপারগুলো হয়ে থাকলেই হলো, বাকিটা তোমরা তোমাদের মতন করো। তোমাদের কালচার, তোমাদের কৃষ্টি, অর্থাৎ গ্রিনল্যান্ডের কালচার, তাদের কৃষ্টি, তাদের হিস্ট্রি, তাদের প্রপার্টি, তাদের নেচার, তাদের ওয়াইল্ড লাইফ, তারাই দেখভাল করুক, খুব একটা মাথা ব্যথা নেই। বাট আমেরিকা যদি এটা দখল করে নেয়, তখন কিন্তু গ্রিনল্যান্ডকে আমেরিকা পুরো সোজা বাংলায় খ্যায় করে ফেলবে, ধ্বস্ত করে ফেলবে, বশীভূত করে ফেলবে। সেটা গ্রিনল্যান্ডের অধিবাসীরাও জানে। কিন্তু সমস্যা শুরু হচ্ছে এই জায়গাতে যে ডেনমার্ক শুরু থেকেই একটা ন্যাটো মেম্বার, এবং আমেরিকা তো বটেই। সেই আমেরিকা ডেনমার্কের আওতায় থাকা একটা ভূখণ্ডকে অধিকার করে নিলে ন্যাটোর একটা মেম্বারের বিরুদ্ধে এরকম একটা বাজেয়াপ্তমূলক, আক্রমণমূলক কাজ করলে ন্যাটো কি করবে? এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ভয় ধরানো প্রশ্ন।
তাই ন্যাটো থেকে ইউরোপিয়ান ইউনিয়নের যে বিশ্বাস, যে শক্তির উৎস, যে ধারণা, যে ভরসা, তা কিন্তু ভেঙে যাচ্ছে। গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে ডেনমার্কের সাথে ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স এক বাক্যে উপস্থিত, এবং তারা বলছে না, আমরা এটাকে আমেরিকার হাতে দিতে দেব না। এমনকি গ্রিনল্যান্ড বাসীও সেটা চাইছে না। যদিও গ্রিনল্যান্ড বাসী কি চাইলো না চাইলো তা কেউ খুব একটা কখনোই দেখেনি, বাট তারা আজকে কিন্তু চাইছে না। নাও এখানটায় ব্রিক্স আর ভারত কি করবে? ব্রিক্স আলাদা করে ব্রিক্স কারেন্সি বানাতে পারেনি, ভারত সাইন করেনি, এবং ভারত সম্পূর্ণ কোয়াড বা আমেরিকা বা ন্যাটো এই বিষয়টা থেকে পুরোপুরি নিজেকে দূরে দূরে সরিয়ে নিয়ে গিয়ে চায়না, রাশিয়ার সাথে একপাক্ষিক এরকম চুক্তিতে যুক্ত হতে চায়ও না। ভারত একটা ব্যালেন্স করে চলতে চায় বরাবর। ভারত একটা স্ট্র্যাটেজিক কন্ডিশন বা অবস্থান নিয়ে রাখে, যাতে দুপক্ষ থেকেই সুবিধে পাওয়া যায়, কোনো এক পক্ষে ঢুকে না গিয়ে। ভারতের এই বৈশিষ্ট্যটা বরাবরই রয়েছে। সেক্ষেত্রে ভারত সাইন না করলেও ব্রিক্স কারেন্সি কিন্তু একটা অল্টারনেট কারেন্সির স্বপ্ন দেখায়, যা ডলারের প্রতিস্পর্ধী হতে পারে, ডলারের প্রতিদ্বন্দ্বী হতে পারে। আজকে যদি ইউরোপের প্রোডাক্টের বাজার আমেরিকাতে ট্যারিফের জন্য বন্ধ হয়ে যায়, ভারত এবং চীন কিন্তু রয়েছে, যেখানে প্রচুর মানুষ রয়েছে, একটা ইন্টারনাল হিউজ কনজাম্পশন পসিবিলিটিস রয়েছে। একটু শুল্কর সুবিধাজনক আচরণ নীতি বা ট্যারিফ ইজিং করে ইউরোপের মাল কিন্তু আমাদের এখানে আসতে পারে। ইউরোপের একটা বিরাট বাজারের সম্ভাবনা ওয়েট করে রয়েছে এখানটায়। ভারতবর্ষ থেকে এবং অনেক বেশি করে চায়না থেকে ইউরোপের বাজারে কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে। ইউরোপে ইনভেস্ট করার মতন পয়সা এবং কোম্পানি ভারতে এবং চায়নায় প্রচুর রয়েছে। অর্থাৎ দুটো দেশের বাণিজ্যিক যোগাযোগ, দুটো দেশের প্রতিরক্ষার বিষয়, সুরক্ষার বিষয়, যোগাযোগ, সম্বন্ধ, সম্পর্ক অদূর ভবিষ্যতে বাড়তেই পারে, যদি ইউরোপ আমেরিকার স্বরূপটাকে, ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার স্বরূপটাকে তাড়াতাড়ি চিহ্নিত করতে পারে এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। ডলারের উপরে ভরসা কমিয়ে ইইউ যদি ডলারটাকে বাইপাস করা শুরু করে, তাহলে অনেকগুলো সুবিধে হতে পারে। ইইউ এবং ব্রিক্স, ইইউ এবং ভারত কোনো নতুন কোয়ালিশনের সামনাসামনি এলো, নতুন কোনো বন্ধুত্বের সংজ্ঞায় নিজেদেরকে আবদ্ধ করলো, তাতে প্রত্যেকেরই লাভ। ধুঁকতে থাকা, স্থির হয়ে গেছে, স্যাচুরেট হয়ে গেছে এরকম ইউরোপিয়ান ইউনিয়নের বাজারের তুলনায় ভারতবর্ষ, চীনের কিন্তু বাজার অনেক বেশি চাঙ্গা, অনেক বেশি ভাইব্র্যান্ট। এখানটায় ডোমেস্টিক কনজাম্পশনের একটা বিরাট পোটেনশিয়াল রয়েছে, ইউরোপ সেটা এক্সপ্লয়েট করতেই পারে। তো আজকে ব্রিক্স এবং ইইউ এর একটা সমঝোতা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যস্থতার মাধ্যমে হতে পারে। অর্থাৎ ফ্রান্স এবং ভারতের সম্পর্ক বহুদিনের, সোলার অ্যালায়েন্স থেকে শুরু করে অনেক ডিল ভারতবর্ষ ফ্রান্সের সাথে করেছে। তো ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এবং ভারত ব্রিক্সের পক্ষ থেকে একটা সেতু তৈরি করতে পারে ইইউ এবং ব্রিক্সের মধ্যে। আমরা সেই ভবিষ্যৎ উজ্জ্বল দিনটার অপেক্ষায় রয়েছি, যার সম্ভাবনা কিন্তু অনেক প্রবল। তোমাদের কি মনে হয় যে আমেরিকার গ্রিনল্যান্ডের আগ্রাসন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কি করা উচিত? কি হতে পারে যদি ইউরোকে প্রমিনেন্স দিয়ে ডলারকে বাইপাস করা শুরু করে? কমেন্ট সেকশনে তোমরা জানাও। এছাড়া অন্য কোনো বিষয়ে তোমরা যদি ক্লাস চাও, আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড সিএসডিজি অ্যাজ অলওয়েজ উইথ ইউ।
সবসময় তাদের জন্য যারা দূরে গিয়ে বড় ইনস্টিটিউশনে পড়তে পারে না, যারা অনেক টাকা খরচ করে কোনো নামী ইনস্টিটিউশনে পড়তে পারে না, অথচ স্বপ্ন দেখে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার, সিভিল সার্ভেন্ট হওয়ার, আইএএস আইপিএস ডব্লিউবিসিএস অফিসার হওয়ার, সরকারি চাকরি পাওয়ার প্রতিজ্ঞা আর স্বপ্ন যারা পোষণ করো তারা সিএসডিজির সাথে থাকো। সিএসডিজি তোমাদের পাশে রয়েছে। বেস্ট অফ লাক।